নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 21 তারিখ শনিবার দিন বিকালবেলা ভিডিওটা করছি। আমাদের শেয়ার বাজার কীরকম নেক্সট উইক বা তারপরে কীরকম থাকতে চলেছে সেটা একটা আমার যে অনুমান সেই সম্পর্কে বলবো। এছাড়াও আগের এপিসোড যেটা করেছি সেখানেই বলেছিলাম যে 2025 সালে 10টা স্টক সম্পর্কে বলবো। অবশ্যই সেটা পেপার ট্রেডিংয়ের জন্য। আজকে সেকেন্ড স্টক বলবো। আগের এপিসোডে ফার্স্ট স্টক বলেছিলাম, যদি কেউ মিস করে থাকেন আগের এপিসোডটা দেখবেন, ওখানে বলা আছে। আজকে সেকেন্ড স্টক বলবো। তো যাই হোক, শুরু করি মার্কেট সম্পর্কে। তো মার্কেটে দেখলাম কি লাস্ট উইকে ভালো মতো সেলিং, একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো। ফেড ডিসিশন ছিল আমেরিকার, সেখান থেকে নেগেটিভ ব্যাপার স্যাপার কিছু এলো। ওয়ার্ল্ডব্যাপী মার্কেট কারেকশান করলো, তার সাথে আমরাও করলাম। কিন্তু দেখতে হবে যে এই কারেকশান যেগুলো হচ্ছে এটা কি জাস্ট কয়েকদিনের কারেকশান, নাকি এটা আরও গভীর থেকে গভীরতম কারেকশানে কনভার্ট হতে পারে, সেটা সময় বলবে। তবে কয়েকটা জিনিস আমি আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে, ফার্স্ট দেখুন আমাদের এখন যে ডলার রুপি যে রেট চলছে সেটা হচ্ছে সর্বনিম্ন রুপি রেট চলছে 85+ হয়ে গেছে। অর্থাৎ $1 যদি আমরা কিনতে যাই তাহলে 85 টাকা করে লাগছে, সেটা সর্বনিম্ন। এটা কিন্তু একটা আমাদের কারেন্সির খুব বাজে বা ইকোনমি দিক দিয়ে খুব বাজে একটা এফেক্ট হয়। এছাড়াও জিডিপি যা ছিল সেটা আরও কম এসছে। এরপরে যে জিডিপি আসবে সেটা কীরকম আসবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে। থার্ড হচ্ছে এফআইআই কন্টিনিউ সেলিং করে যাচ্ছে। এফআইআই আমি প্রথম থেকে বলে এসছি যে যাই বলুক, এফআইআই বাই যতক্ষণ না আসবে, বাইরের টাকা যতক্ষণ না আমাদের মার্কেটকে ঢুকবে, ততক্ষণ কিন্তু মার্কেট নতুন নতুন উচ্চতা, নতুন নতুন জায়গা তৈরি করতে পারবে না। সে যতই আমাদের নতুন ইনভেস্টাররা আসুক বা নতুন করে টাকা দেশীয় লোকজন একটা নতুন ইনভেস্টের জায়গা হিসাবে তৈরি করে নিক। কারণ এটা একটা সাইকোলজি যদি চিন্তা করেন, সেটা কি হতো যে মার্কেট বাড়তো। সাপোজ আমাদের মতো ছোট ছোট রিটেলাররা কি করতো, যে 5,000 টাকা লাগালাম, একটা স্টক কিনলাম বা অপশান যাই হোক, আমি স্টক হিসেবেই ধরছি, স্টক কিনলাম, সেটা বাড়লো, খুব তাড়াতাড়ি বেড়ে গেল, আমরা কিছু প্রফিট নিতাম, নিয়ে 5,500 টাকা কি 6,000 টাকা আমার কাছে চলে এলো। ক্যাপিটাল 5,000 টাকা লাগালাম, 1,000 টাকার প্রফিট হয়ে 6,000 টাকা এলো। কেউ করতো কি 1,000 টাকা তুলে নিত, আবার 5,000 টাকা অন্য স্টকে ইনভেস্ট করে দিত, আবার অনেকে আবার 6,000 টাকাটা ইনভেস্ট করে দিত। অর্থাৎ টাকাটা কিন্তু রোল হতো, টাকাটা টোটাল রোল হতো। তার জন্যে মনে হতো যে আমাদের প্রচুর ফান্ডের ক্ষমতা আছে, আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু যখনই কোথাও গিয়ে স্টক স্পেসিফিক ক্যাপিটাল ব্লক হয়ে যাবে, যেহেতু আমাদের প্রত্যেকেরই একটা ক্যাপিটাল সীমিত, প্রত্যেকে কোনো জায়গায় যখনই ব্লক হয়ে যাবে, তার মধ্যে 95% যারা ট্রেডার বা ইনভেস্টার নিজেদের অনেকে বলেন, কিন্তু ইনভেস্টার সংখ্যা খুবই কমই আছে। তো তারা কিন্তু কি করবে, যে লস বুক করে না, তারা কিন্তু ওটাকে ধরে বসে থাকবে প্রফিটের আশায়। অর্থাৎ তারা ভাবছে যে নিশ্চয়ই এটা যখন উঠবে তখন আমি এক্সিট করব, লস আমি দেখবো না। এই করে করে কি হচ্ছে, আরও পড়ছে বা কোনো জায়গায় আটকে যাচ্ছে, সে কিন্তু ফার্দার আর নতুন ক্যাপিটাল লাগাবার সুযোগ পাচ্ছে না। তাহলে কি বাজারে তখন কি ক্যাশটা কমছে। একদিক দিয়ে এফআইআই তো সেলিং করে টাকাটা তুলছে, এদিকে বাই আসছে কম, যেহেতু ক্যাপিটাল কম আসছে। অনেক দেখবেন আস্তে আস্তে কিন্তু এসআইপিও কমতে থাকছে। যদি মার্কেট আরও পরে দেখবেন এসআইপি কমবে, এবং যারা হয়তো 3-4 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ভালো প্রফিটে আছে, তারাও দেখবেন লিকুইড করবার জন্য হয়তো
চেষ্টা করবে, তখন কিন্তু ডিআইআই অর্থাৎ মিউচুয়াল ফান্ড কিন্তু তখন টাকাগুলোকে বিক্রি করে উইথড্র করার চেষ্টা করবে। তখন মার্কেটে কিন্তু আরও একটা প্রেশার বা প্যানিক ক্রিয়েটের সম্ভাবনা হতে পারে। এছাড়াও যেটা বারবার বলে এসেছি যে ভোলাটিলিটি, মারাত্মক ভোলাটিলিটি হচ্ছে। ভিক্স যা দেখা সেটা ব্যাপার নয়, কারণ এখন অনেক কিছুই দেখা যাচ্ছে যে সবই ওপরের দিকে যাচ্ছিল। মানে একটা কিছু কিছু জায়গায় কিছু ওপরে গেলে কিছু নিচে আসতে হয়, এটাই নিয়ম সর্বদা। সবই একসাথে ওপরে যায় এটা হয় না। কিন্তু এখন পুরনো যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু লোককে ধোঁকা দেওয়ার জন্য এখন সব কিছুই ওপরের দিকে যাচ্ছে। মানে কোনো রিলেট করে এখন কাজ করা যাবে না যে এটা হলে এটা। যেমন উদাহরণ দিয়ে বলছি, ডলারের দাম মানে ডলার যখন বাড়তো, ঠিক আছে, তখন আইটি সেক্টর খুব ভালো পারফর্ম করতো। এখন দেখবেন সেগুলো করছে না। তার কারণ এখন অনেকে বলতে পারে যে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আসছে, ট্রাম্প এখন নতুন নীতি আনছে, তাতে আইটি সেক্টরের হয়তো প্রবলেম হলেও হতে পারে। সেটা যাই হোক, এখনও তো আনিনি, কিন্তু এই যে কম্বিনেশনগুলো ছিল এগুলো কিন্তু টোটালি এখন অফ হয়ে গেছে বাজারে। তো সেই হিসাবে এখন ওই আগেকার মতো এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হতো, এই জিনিসটা কিন্তু বাজারে হচ্ছে না। বাজার ডাইনামিক, অর্থাৎ নতুন নতুন করে বাজার কিন্তু তৈরি করছে। এছাড়াও যে অপশানের যে একটা আপনারা জানেন যে লট বেড়েছে, 75 নিফটি এবং ব্যাংক নিফটি 30 হয়েছে, সেটা কিন্তু জানুয়ারি মাস থেকে আমরা তার এফেক্টটা পাবো। অর্থাৎ তখন আমার সাজেশন যে যারা অপশানে কাজ করেন তারা কিন্তু খুব ভেবেচিন্তে কাজ করবেন, খুব অল্প কাজ করবেন, কারণ লটটা কিন্তু নিফটির 3 গুণ হয়ে গেল। হ্যাঁ, যেমন যদি ঠিক জায়গায় পড়েন তাহলে কিন্তু যেমন হিউজ টাকা আসবে, ঠিক উল্টো দিকে পড়লেও কিন্তু সেরকম টাকাই যাবে। আগে কি হতো, 25টা নিয়ে দেখলাম, আবার মনে হলো অ্যাভারেজ করলাম। ম্যাক্সিমাম যেটা করে, ফার্স্ট কথা অপশানে অ্যাভারেজ সবসময় করাটা উচিত নয়, কিন্তু ঠিক আছে তাও যারা করে। এবার 75-এর লট হয়ে গেল, কিন্তু মানে প্রথমেই আপনাকে পুরনো হিসাবে 3 লট করে নিতেই হচ্ছে। অর্থাৎ খুব বুঝে শুনে কাজ করতে হবে, এবং তার সাথে ভোলাটিলিটি প্রতিদিনই বলতে গেলে প্রথম 1-1.5 ঘন্টার মধ্যে 300 পয়েন্ট নিফটির মুভ দিয়ে দিচ্ছে, 150 নিচে 150 উপরে, এরমভাবে মুভ দিচ্ছে, এবং সেই মুভগুলো হচ্ছে ডেঞ্জারাস মুভ আসছে। যদি কেউ পয়সা পেয়েও থাকে, সে যদি বুক না করে সাথে সাথে মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু তার সেই টাকাটা তো প্রফিট থাকছে না, উল্টে ক্যাপিটালটা নষ্ট হচ্ছে বা লস হচ্ছে। অর্থাৎ এই ভোলাটিলিটিটা কিন্তু 2025-এ থাকবে। আগেও বলে গেছি, এখনও বলছি, এই ভোলাটিলিটিটা নিয়েই কিন্তু চলতে হবে। হ্যাঁ, এর মধ্যে কিছু স্টক আসবে সেগুলো খুব ভালো পারফর্ম করবে, করছেও দেখতে পাচ্ছি। ক্যাশ স্টক ভালো পারফর্ম করছে, কিন্তু ওভারঅল মার্কেটকে দেখে হয়তো সেই জায়গাটা অনেকে কিনতে পারবেন না, কনফিডেন্সের অভাবে, স্বাভাবিক। এইভাবেই 2025টা কিন্তু চলবে। এবার যেটা মেন বলি, আর একটা কোম্পানির রেজাল্ট, আমাদের ডিসেম্বর কোয়ার্টার হয়ে যাচ্ছে, এরপর কোম্পানির রেজাল্ট আসবে। সেই রেজাল্টগুলো দেখতে হবে কীরকম আসছে। আগের কোয়ার্টারের রেজাল্ট কিন্তু খুব ভালো আসেনি, খারাপই এসছে বলা যায়, তার জন্য একটা রিয়াকশান হয়েছে। এবার দেখতে হবে কোম্পানির রেজাল্ট কীরকম আসছে, জিডিপি তার উপর নির্ভর করছে, রুপি ডলার, এফআইআই বাই বা সেল, আমাদের ইনস্টিটিউট কিভাবে বাই আসছে, রিটেলাররা নতুন টাকা ঢালছে কি ঢালছে না, বা তারা যে মিউচুয়াল ফান্ড করে রেখেছে সেগুলো কি কিছু উইথড্র করছে কিনা, প্রচুর ফ্যাক্টর আছে এগুলো। এছাড়া তো ক্রুড অয়েল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই আছে। এগুলো টোটাল কিন্তু একটা দোলাচলের মধ্যে বাজার আছে। এবং বর্তমানে যদি নিফটির কথা বলতে হয়, তাহলে নিফটির কিন্তু চার্ট হয়ে গেছে সেল অন রাইস, অর্থাৎ ওপরে গেলে কিন্তু বেচার জায়গায় এসছে। এতদিন কি আমরা দেখে এসেছি, এতদিন মানে লাস্ট 2-3 মাস আগে অবধি যেটা দেখে এসেছি, বাই অন ডিপ, একটু পড়লেই কিনে নাও ওপরে বেড়ে যাবে। এখন কিন্তু খেলাটা পুরো উল্টো, অর্থাৎ যারা সেল করে খেলতে পারেন তারা কিন্তু মার্কেটে বড় বড় টাকাও রোজগার করার ভালো সুযোগ থাকে। কিন্তু যারা ভাবেন শুধু বাই করেই খেলবো, তাদের পক্ষে কিন্তু এই বাজারে এখন সাস্টেন করা খুব শক্ত। এর মধ্যখানে কিন্তু কিছু কিছু ভালো ভালো শেয়ার যদি কারোর হাতে টাকা থাকে অল্প অল্প করে কিনে জমাতে পারেন, সেটা অবশ্যই ভালো শেয়ার হতে হবে।
সেইগুলো যদি আপনি জানান, যদি ভালো শেয়ার বলতে আপনারা যদি মনে করেন নিফটি 50 শেয়ারই ধরে নিতে পারেন, লং টার্মের জন্য ধরে যদি এগোতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন হতে পারে। কারণ খারাপ সময়ে অর্থাৎ খারাপ নিউজেই কোনো ভালো স্টকের দাম কিন্তু নিচে আসে, নেওয়ার সময় তখনই। কারণ কখনো দেখবেন না ভালো সময় ভালো শেয়ার তার দাম নিচে পাচ্ছেন, এটা কখনো হয় না। ভালো শেয়ারের দাম সবসময় নিচে পাবেন খারাপ নিউজে, যখন আমাদের মতো ছোট ছোটরা ভয় পাবে মার্কেটে। ওই সময় যারা মনের জোরে বা স্টাডিতে যদি কিনতে পারে, ভবিষ্যতে সেগুলোই কিন্তু বড় বড় রিটার্ন দেয়। এবারে আসি হচ্ছে মার্কেটে, আগে নিফটির একটু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটুখানি বলে দিই, তারপরে আমি শেয়ারের কথা বলবো, যে শেয়ারটা আমি বলেছি। নিফটি ক্লোজ হয়েছে ক্যাশে বলছি 23,587, রেজিস্ট্যান্স এখন 23,880 থেকে 24,030, এইটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, স্ট্রং রেজিস্ট্যান্স। এর কাছাকাছি গেলেই সেল অফ আসবে। যতক্ষণ না সাস্টেন করে ওপরে যাচ্ছে ততক্ষণ কিন্তু বাইরের দিকে দেখা যাবে না। নিচে সাপোর্ট কি আছে 23,260 এবং ভাঙলে 22,777, এইটা হচ্ছে সাপোর্ট লেভেল আছে। এবং উপরের দিকে যখনই বাই হবে, হয়তো একদিন বা হাফ বেলা এরকম হয়তো বাই এলো, 200-300 পয়েন্ট বাই এলো, কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু 400-500 পয়েন্ট পড়বে। অর্থাৎ বাইতে যত না পারবে, সেলেতে তার থেকে বেশি পয়েন্ট পাওয়া যাবে, এটা এখনো অবধি স্ট্রাকচার যা দেখাচ্ছে। এছাড়া ক্যান্ডেল স্টিক যা করেছে সে তো সবাই দেখেছেন, খারাপই করেছে, পুরো সপ্তাহ ধরেই বলতে গেলে পড়েছে। তো নেক্সট যে সপ্তাহ আসছে, একদিন ছুটি আসছে, 25 তারিখ বুধবার আমাদের ছুটি আছে, অর্থাৎ 4 দিন উইক। একটা বাউন্স আসতেই পারে ওভারসোল্ড, তবে এখন আবার অনেকটা সময় দেখা যাচ্ছে কি ওভারসোল্ড জোন থেকে আরও ওভারসোল্ড হচ্ছে, মানে এরকম না ওভারসোল্ড হয়ে গেছে মানে বাউন্স আসবে, ব্যাপারটা সেরকম কিন্তু নয়, নাও আসতে পারে, আরও ওভারসোল্ড যেতে পারে। তবে অফিসিয়ালি যদি একটু লং টার্ম চার্ট দেখা যায় নিফটির ক্ষেত্রে মান্থলি, তাতে কিন্তু নিচের দিকে কিন্তু অনেক বড় বড় লেভেল কিন্তু খোলা হয়ে গেছে, মানে দরজাটা খুলে গেছে। যদি মান্থলি চার্ট দেখা যায় তাহলে দেখবেন নিচের দিকে অনেক বড় বড় লেভেল খুলে গেছে, সেগুলি ইমিডিয়েট বলে বেকার ভয় দেখানোর কোনো মানে হয় না, পার্ট বাই পার্ট এলে নিশ্চয়ই বলবো। তবে আবারও বলছি 2025 সালটা খুব ভোলাটিলিটি চলবে, নিশ্চয়ই আপকামিং বেশ কিছু কিছু ঘটনা আছে, সেগুলো দেখতে হবে। সেগুলো যদি দেখা যায় ঠিকঠাক হচ্ছে তাহলে আবার রিকভার করতে পারে, কিন্তু যদি দেখা যায় না নেগেটিভ দিকেই আসছে, আর ট্রাম্প আমরা জানি যে সকালে ঘুম থেকে উঠে দেখবো রাতে কোনো টুইট করে দিয়েছে, তার জন্য মার্কেটে এদিক ওদিক কাজ হবে। তার কারণ ট্রাম্প কিন্তু বিজনেসম্যান, এবং ট্রাম্প একটুখানি মানে শেয়ার মার্কেটের প্রতি একটু বেশি এফেক্টেড, অর্থাৎ সে কিন্তু শর্টও বা লং যাই হোক মার্কেটের ওপরে একটু বেশি এফেক্ট তার আছে, এবং সে একটু মার্কেট নিয়ে একটু বেশি চর্চার মধ্যে থাকেন। ওই জন্য রাতারাতি অনেক কিছু টুইটের জন্য সকালবেলা গ্যাপ ডাউন গ্যাপ আপ অনেক কিছু দেখা যাবে 2025-এই বিশেষ করে। আর এছাড়াও বাজেটও আসছে, বাজেটের আগে অনেকেই ভাবছেন বাজেট র্যালি, যেটা প্রত্যেকবারই হয়, এবারে হবে কিনা এখনো অবধি বলা যাচ্ছে না, তবে হতে পারে। হলেও যে যে স্টক বাজেটে ভালো কিছু আসতে পারে আমাদের এখানকার থেকে, সেগুলোর ওপরে হয়তো মুভমেন্ট আসতে পারে, কিন্তু সেটা দেখতে হবে। তবে মার্কেট যেহেতু 2 দিন বা 4 দিনের জন্য নয়, ওভারঅল মার্কেটের স্ট্রাকচার এখন সেল অন রাইজ হয়ে গেছে। তবে সুযোগ এলে ভালো ভালো স্টক অল্প অল্প করে অ্যাকুমুলেট করাটা উচিত বলে আমার মনে হয়। এবার আমি আসছি আমার যে সেকেন্ড স্টক, সেই স্টকটা নিয়ে আবারও বলছি, এটা পেপার ট্রেডিংয়ের জন্যই দিচ্ছি, তার কারণ যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তার জন্য রিয়েল ট্রেড কেউ করবেন না। নিচে ওপর কি হবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই স্টকটা ফান্ডামেন্টাল ওকে, তো সেই হিসাবে পেপার ট্রেড রাখতেই পারেন। এর রিটার্ন ব্যাংকের থেকে আশা করি বেশি আসা উচিত। স্টকটার নাম হলো তেজাস নেটওয়ার্ক, এটা টাটাদের কোম্পানি, মার্কেট ভ্যালু আছে 21,442 কোটি টাকা, স্টক 47.20 এবং ইপিএস 5, যদিও এগুলো খুব একটা কাজের কোনো ব্যাপার নয়, তবুও একটা
বলি তাই বললাম। ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ ভবিষ্যতে এটা বোনাস স্প্লিট করার সম্ভাবনা আছে। হোল্ডিং বলতে গেলে প্রমোটার আছে 55.4%, এফআইআই 9.5% এবং ডিআইআই 5%। বাদ বাকি রিটেলাররা আছে। স্টকটা অনেক কম দামে ছিল, সেখান থেকে একটা বেশ ভালো দামি এসছে, সম্ভবত 1250-এর কাছে এরকম দাম আছে। ব্যাংকে 1 বছরের যা রিটার্ন পান তার থেকে মনে হয় এই স্টকটা বেশি রিটার্ন দিতে পারে বলে আমার অনুমান। যাই হোক, আজকে এইটুকুনি। আশা করছি যেগুলো বললাম ভালো করে শুনুন, বুঝুন কি বলতে চেয়েছি, অযথা প্যানিক করবেন না। আবার দেখা হবে সোমবার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।